নমস্কার, আপনি শুনছেন নোটে গাছতলার গল্প। আমাদের আজকের পরিবেশনায় হুমায়ুন আহমেদের ছোট গল্প জাদুকর। হুমায়ুন আহমেদ জন্ম 13 নভেম্বর 1948 সালে, মৃত্যু 19 জুলাই 2012। তিনি ছিলেন একজন বাংলাদেশি ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার, গীতিকার, চিত্রনাট্যকার এবং চলচ্চিত্র নির্মাতা। তিনি বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা 3 শতাধিক। আজকের গল্পের নানান চরিত্রে গল্পের সম্পাদনা এবং ধ্বনি পরিকল্পনা আমি প্রীতম গাঙ্গুলি। নোটে গাছতলার গল্পের নানান গল্প উপভোগ করে থাকলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। এটি চ্যানেলটিকে বাড়তে সাহায্য করবে। শুরু হচ্ছে আজকের গল্প জাদুকর। আজ হাফ ইয়ারলি পরীক্ষার অঙ্ক খাতা দিয়েছে। বাবলু পেয়েছে 8.5। শুধু তাই নয়, খাতার উপর লাল পেন্সিল দিয়ে ধীরেন স্যার বড় বড় করে লিখে দিয়েছেন গরু। কি সর্বনাশ! বাবলু খাতা উল্টে রাখল যাতে গরু লেখাটা কারোর চোখে না পড়ে। কিন্তু ধীরেন স্যার মেঘস্বরে বললেন, এই, বেঞ্চির উপরে উঠে দাঁড়া। বাবলু বেঞ্চির ওপর উঠে দাঁড়ালো। হ্যাঁ, তোর অঙ্ক খাতায় কি লিখে দিয়েছি সবাইকে দেখা। সে মুখ কালো করে সবাইকে দেখালো খাতাটা। ফার্স্ট বেঞ্চে বসা কয়েকজন ভ্যাক ভ্যাক করে হেসে ফেলল। এই, কে হাসে? ধীরেন স্যার গর্জন করে উঠলেন। মুখ সেলাই করে দেব। হাসি বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে। ধীরেন স্যারকে সবাই জমের মতো ভয় করে, আড়ালে ডাকে জম স্যার। ফার্স্ট বেঞ্চে একটু খিকখিক শব্দ হলো। ধীরেন স্যার হুঙ্কার দিয়ে উঠলেন, আর একবার হাসির শব্দ শুনলে চড় দিয়ে দাঁত খুলে নেব। নাট্যশালা নাকি? হ্যাঁ। ক্লাস পুরোপুরি নিঃশব্দ হয়ে গেল। ধীরেন স্যার থমথমে গলায় বললেন, এই বাবলু, তুই ঘন্টা না পড়া পর্যন্ত বেঞ্চির উপর দাঁড়িয়ে থাকবি। বাবলু উদাস চোখে জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইল। বেঞ্চির উপর 1 ঘন্টা দাঁড়িয়ে থাকা তেমন কিছু না, কিন্তু বাসায় ফিরে বাবাকে কি বলবে এই ভয়েই বাবলুর গায়ে ক্ষণে ক্ষণে কাঁটা দিয়ে উঠতে লাগলো। বাবা মোটেই সহজ পাত্র নন। ধীরেন স্যারের মতো মাস্টারও তাঁর কাছে দুগ্ধপোষ্য শিশু। বাড়িতে আজ ভূমিকম্প হয়ে যাবে বলাই বাহুল্য। বাবলু এই ঠান্ডা আবহাওয়াতেও কুলকুল করে ঘামতে লাগলো। বাবলু ভেবে পেল না অঙ্কের মতো ভয়াবহ জিনিস কি করে পড়াশোনার মধ্যে ঢুকে গেল। কি হয় অঙ্ক শিখে? তৈলাক্ত বাঁশ বেয়ে উঠবার দরকার কি? আচ্ছা ঠিক আছে, উঠেছে উঠে পড়ুক, কিন্তু প্রথম মিনিটে উঠে দ্বিতীয় মিনিটে আবার পিছলে পড়বার প্রয়োজনটি কি? বাবলু একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলল। স্কুল ছুটি হলো 5টায়। বাবলু বাড়ি না গিয়ে স্কুলের বারান্দায় মুখ কালো করে বসে রইল। স্কুলের দপ্তরি আনিস মিয়া বলল, এই যে, বাড়িতে যাও ছোট ভাই। বাবলু বলল, আমি আজকে এখানেই থাকবো। কও কি বিষয়? কি? কিছু না, তুমি ভাগো। আনিস মিয়া এক গাল হেসে বলল, পরীক্ষায় ফেল করিস কেমন? বাড়ি থেকে নিতে না আসলে যাইতা না, ঠিক না? ধুর, আনিস মিয়া দাঁত বের করে হাসতে লাগলো। বাবলু স্কুল থেকে ছুটে বাইরে চলে আসলো। সরকার বাড়ির জাম গাছের নিচে বসে রইল একা একা। জায়গাটা অসম্ভব নির্জন। কিছুক্ষণের মধ্যেই চারদিক ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। বাবলুকে ভয় দেখানোর জন্যই হয়তো অসংখ্য ঝিঁঝি একসঙ্গে ডাকতে লাগলো। বিলের দিক থেকে শব্দ আসতে লাগলো। ডান পাশের ঝোপ কেমন নড়ে উঠল।
বাবলু শার্টের লম্বা হাতায় ঘন ঘন ঘাম মুছতে লাগলো। এই ছেলে, কাঁদছো কেন? অন্ধকারে ঠিক পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না। বাবলুর মনে হলো লম্বা মতো একজন লোক ঝোপটার কাছে দাঁড়িয়ে আছে। লোকটির হাতে ভারী একটা ব্যাগ জাতীয় কিছু, পিঠেও এরকম একটা বোঁচকা ফিতা দিয়ে বাঁধা। এই খোকা, কি হয়েছে? বাবলু ফোঁপাতে ফোঁপাতে বলল, আমি অঙ্কে 8.5 পেয়েছি। তাই নাকি? আর ধীরেন স্যার খাতার উপরে লিখে দিয়েছেন গরু। খাতাটা বের করে বাবলু লোকটির দিকে এগিয়ে দিল। লোকটি এগিয়ে এসে খাতাটি নিল। সে বেশ লম্বা, এই অন্ধকারেও প্রকাণ্ড বড় একটা চশমা পরা থাকায় প্রায় সমস্ত মুখটা ঢাকা পড়ে গেছে। লোকটি গম্ভীর গলায় বলল, খাতার উপর গরু লেখাটা অন্যায় হয়েছে। বুদ্ধিবৃত্তির উপর সরাসরি কটাক্ষ করা হয়েছে। তার উপর এত বড় বড় করে লেখার প্রয়োজনই বা কি? ছোট করে লিখলেই হতো। বাবলু শব্দ করে কেঁদে উঠল। কাঁদবে না, কাঁদার সময় নয়। কি করা যায় তাই নিয়ে আমাদের চিন্তা করতে হবে। ঠান্ডা মাথায় ভাবতে হবে। বাবলু ধরা গলায় বলল, আমি স্কুলেও যাব না, বাসাও ফিরে যাব না। বাকি জীবনটা জাম গাছের নিচে বসে কাটাবো। না, জাহাজের খালাসি হয়ে বিলাত যাব। বুদ্ধিটা মন্দ না, কিন্তু চট করে কিছু একটা করা ঠিক হবে না। ঠান্ডা মাথায় ভাবতে হবে। তোমার নাম তো জানা হলো না। আমার নাম বাবলু, ক্লাস 7-এ পড়ি। আপনি কে? আমার নাম হলো গিয়ে হৈয়াতসুন। হ্যাঁ, কি কি বললেন? আমার নামটা একটু অদ্ভুত। আমি বিদেশি কিনা। ও, কি করেন আপনি? আমি একজন পর্যটক। আমি ঘুরে বেড়াই। আপনার দেশ কোথায়? আসো, তোমাকে দেখাচ্ছি। হৈয়েতসুন আকাশের দিকে আঙুল দিয়ে দেখালো। ওই যে দেখছো ছায়া, ওইটা হচ্ছে ছায়াপথ। মিল্কি ওয়ে গ্যালাক্সি স্প্রিং এর মতো। এর মাঝামাঝি একটি সৌরমণ্ডল আছে। আমরা তাকে বলি নৈয়ুত্তিনী। তার 9 নম্বর গ্রহটিতে আমি থাকতাম। বাবলু একটু সরে বসলো। পাগল নাকি লোকটা? কথা বলছে দিব্যি ভালো মানুষের মতো। বুঝলে বাবলু, বলতে গেলে আমরা বেশ কাছাকাছি থাকি। পৃথিবীও কিন্তু মিল্কি ওয়ে গ্যালাক্সিতে পড়েছে। আপনারাও বুঝি বাংলায় কথা বলেন? তোমার সঙ্গে বাংলায় কথা বলছি কারণ আমার সঙ্গে একটি অনুবাদক যন্ত্র আছে। সে ইশারা করে গোলাকৃতি একটি বাক্স দেখালো। তার কাঁধের কাছে ঝুলছে। মশার আওয়াজের পিনপিন একটি শব্দ আসছে সেখান থেকে। এই যন্ত্রের সাহায্যে যে কোনো বুদ্ধিমান প্রাণীর ভাষা বুঝতে পারা যায় এবং সে ভাষায় কথা বলা যায়। প্রাণীদের মস্তিষ্কের নিউরনে বিভিন্ন ধ্বনির যে লাইব্রেরি আছে এবং শব্দবিন্যাসের যে সমস্ত ধারা তা এই যন্ত্রটি ধরতে পারে। বাবলুর একটু ভয় ভয় করতে লাগলো। লোকটি বলল, এই যে চারদিকে ঝিঁঝি পোকা ডাকছে, এরা কি বলছে তা তুমি বুঝতে পারবে যদি যন্ত্রটা তোমার কাঁধে ঝুলিয়ে দিই। দেব? বাবলু ভয়ে ভয়ে বলল, দিন, কিন্তু ব্যথা লাগবে না তো? মাথা খানিকটা ভোঁ ভোঁ করবে হয়তো। দিয়েই দেখো। আচ্ছা। হৈয়েতসুন যন্ত্রটা বাবলুর কাঁধের উপর বসিয়ে দিতেই বাবলু শুনল পোকা চাই, পোকা চাই, ঝিঝি পোকাগুলো কথা বলছে। পোকা চাই, পোকা চাই, খাবার জন্য পোকা চাই।
বাবলু স্তম্ভিত হয়ে গেল। এই লোকটাকে যাচ্ছে না কেন? কি করছে? কি করছে? এই লোকজন কি করছে? পোকা চাই, খাওয়ার জন্য পোকা চাই। লোকটি বলল, মানুষ যেভাবে কথা বলে এরা কিন্তু সেভাবে কথা বলে না। ডানার সঙ্গে ঘষে শব্দ করে। ভাবের আদান প্রদানের কত অদ্ভুত ব্যবস্থাই না প্রাণী জগতে আছে। বাবলু তার কথায় কান দিচ্ছিল না, কারণ সে পরিষ্কার শুনতে পেল জাম গাছের একটি পাখির বাসা থেকে ফিসফিস করে কথাবার্তা হচ্ছে। এই লোকটাকে কি বকবক শুরু করেছে? ঘুমোতে দেবে না নাকি? ঠিক বলেছ, মানুষের মধ্যে কাণ্ড বলে কিছুই নেই। এগুলো বোকা বোকা। বলতে বলতে পাখিগুলো খিক খিক করে হাসতে লাগলো। লোকটি বলল, বাবলু, যন্ত্রটা এবার খুলে ফেলা যাক। তোমার অভ্যাস নেই তো, মাথা ধরে যাবে। আমি যদি ওদের সঙ্গে কথা বলি, ওরা আমার কথা বুঝতে পারবে? দু একটা কথা বুঝতে পারে, তবে বেশিরভাগই বুঝতে পারে না। ওদের বুদ্ধিবৃত্তি নিম্ন স্তরের, অবশ্য সবার না। পৃথিবীতে অনেক বুদ্ধিমান প্রাণী আছে, যেমন ধরো তিমি মাছ। তিমি মাছ? তিমি মাছ বুদ্ধিমান? অত্যন্ত বুদ্ধিমান, শুধু হাত নেই বলে যন্ত্রপাতি তৈরি করতে পারে না। ডলফিনও খুব বুদ্ধিমান। ওদের যদি হাত থাকতো তাহলে পৃথিবীর চেহারা পাল্টে যেত। ওদের হাত নেই কেন? প্রকৃতির খেয়াল। প্রকৃতির খেয়ালিপনার জন্যে তিমি এবং ডলফিনের মতো বুদ্ধিমান প্রাণীকেও পশুর জীবন যাপন করতে হচ্ছে। হোয়েটসন একটি ছোট্ট নিঃশ্বাস ফেলে যন্ত্রটা বাবলুর কাঁধ থেকে নিয়ে এলো। বাবলু মুখ কালো করে চুপ করে রইল। এবার তোমার ব্যাপারটা চিন্তা করা যাক। কে ঠিক করলে জাহাজের খালাসি হবে? না। তবে কি অন্ধকার জামগাছের নিচে বসে থাকবে? আমি আপনার সঙ্গে যাব। তাই বুঝি? জি। কিন্তু তা সম্ভব নয়। আমাদের চলাফেরার জন্য রকেট বা স্পেসশিপ নেই। এক জায়গা থেকে অন্য জায়গায় যাই সরাসরি, বস্তু স্থানান্তরণ প্রক্রিয়ায়। তাছাড়া আমি এখন যাব তোমাদের বৃহস্পতি গ্রহের একটি চাঁদে। তার নাম হচ্ছে টাইটান। সেখানে অত্যন্ত বুদ্ধিমান প্রাণী আছে। আমিও আপনার সঙ্গে টাইটানে যাব। একেবারেই অসম্ভব। সে জায়গাটা বিষাক্ত, ফ্লোরিন গ্যাসে ভরপুর। তার উপর আছে সালফার ডাইঅক্সাইড। আমার তাতে কিছু হবে না, কিন্তু তুমি মারা যাবে সঙ্গে সঙ্গে। বাবলু মুখ কালো করে চুপ করে রইল। লোকটা শান্ত স্বরে বলল, তুমি বরং ভালো মতো পড়াশোনা শুরু করো, কারণ তোমাদের এখনো অনেক কিছুই শেখার আছে। অঙ্কে 8.5 পেলে হবে না। বাবলু কোনো উত্তর দিল না। লোকটি বলল, মানুষের মস্তিষ্ক প্রথম শ্রেণীর। ইচ্ছে করলেই এরা জ্ঞানে বিজ্ঞানে আমাদের ছাড়িয়ে যাবে। বাবলু বলল, আমি অঙ্ক টঙ্ক কিছু শিখতে চাই না। হোয়েটসন হেসে ফেলল। হাসতে হাসতেই বলল, মানুষেরা প্রাণী হিসেবে কিন্তু খুব অদ্ভুত। এরা প্রায় সময়ই যা ভাবে তা বলে না। মুখে এক বলে, কিন্তু মনের কথা ভিন্ন। তুমি মনে মনে ভাবছ এখন থেকে খুব মন দিয়ে অঙ্ক শিখবে, যাতে এই ধরনের যন্ত্র বানাতে পারো, কিন্তু মুখে অন্য কথা, ঠিক না? বাবলু থেমে বলল, আপনি কি করে বুঝলেন? আমার কাছে ছোট্টখাট্ট একটা কমিউনিকেটর যন্ত্র আছে। এ দিয়ে বুদ্ধিমান প্রাণীরা কি ভাবছে তা অনেক দূর থেকে টের পাওয়া যায়। যেমন ধরো, যন্ত্রটা তোমার কাঁধে ঝুলিয়ে দিলে তুমি বুঝতে পারবে তোমার বাবা এবং তোমার ধীরেন স্যার এই মুহূর্তে কি ভাবছেন। তারা দুজনেই হ্যারিকেন নিয়ে খুব ব্যস্ত হয়ে তোমাকে খুঁজে বেড়াচ্ছেন। তোমাদের স্কুলের দপ্তরি আনিস মিয়া বাসায় গিয়ে খবরটা দেওয়ার পর থেকেই তোমার বাবা খুব অস্থির হয়ে পড়েছেন। বাবলু, তোমার বাবার মনের অবস্থাটা বুঝতে চাও? বাবলু মাথা নাড়ল। সে বুঝতে চায়।
লোকটা যন্ত্রটা কাঁধে ঝুলিয়ে দিতেই বাবলু শুনল বাবা মনে মনে বলছেন, আমার পাগল ছেলেটা কোন অন্ধকারে একা একা বসে আছে কে জানে। আট পেয়েছে তো কি হয়েছে? আহা বেচারা, আমার ভয়ে বাড়িও আসতে পারছে না। না, আর কোনো দিন রাগারাগি করব না। ভাবতে ভাবতে বাবা চোখ মুছলেন। ধীরেন স্যারও ঠিক একই রকম কথা ভাবছেন। আহারে, বাচ্চা ছেলেটা কোথাও না কোথায় বসে আছে অন্ধকারে। খাতায় লেখাটা অন্যায় হয়েছে খুব, সেই লজ্জাতেই বাড়ি যাচ্ছে না। না, ছাত্রদের সঙ্গে আর একটু ভদ্র ব্যবহার করা দরকার। না, আর আমি এই রকম রাগারাগি করব না। বল্টুটাকে রোজ 1 ঘন্টা করে অঙ্ক শেখাবো। হইয়েৎসুন হাসতে হাসতে বলল, কি শুনলে তাদের মনের কথা? জাহাজের খালাসি হবার পরিকল্পনা এখনো আছে? জি না। ভালো, খুব ভালো। তা বাবলু সাহেব, আমার তো এখন যেতে হয়। আর একটু বসুন। না, আর বসা যাচ্ছে না। তোমার বাবা আর স্যার এদিকেই আসছেন। আমাকে দেখলে ব্যাপারটি ভালো হবে না। যাই তাহলে, কেমন? তার কথা শেষ হবার আগেই বাবাকে এবং ধীরেন স্যারকে দেখা গেল। দপ্তরি আনিস মিয়া একটি হেরিকেন হাতে আগে আগে আসছে। এই যে এখানে। বাবলু ভিন গ্রহের লোকটিকে আর দেখতে পেল না। বাবা এসেই প্রচন্ড একটি চড় বসালেন। এই বয়সে বাঁদরামি শিখেছিস? হ্যাঁ, বাড়ি না গিয়ে গাছের নিচে বসে ধ্যান করা হচ্ছে। তোর পিঠের ছাল তুলবো আজকে। ধীরেন স্যার থমথমে স্বরে বললেন, খারাপ পরীক্ষা হয়েছে, কোথায় তাড়াতাড়ি বাড়ি ফিরে বই নিয়ে বসবি, তা না সাপ খপের আড্ডার মধ্যে এসে বসা। এই, আগামীকাল তুই সারা পিরিয়ড আমার ক্লাসে নীল ডাউন হয়ে থাকবি। গরু কি আর সাধে লিখেছি? বাবলু এদের কথায় একটুও রাগ করল না, কারণ এখন সে নিশ্চিত জানে এসব তাদের মনের কথা নয়। তাছাড়া হ্যারিকেনের আলোয় স্পষ্ট দেখল বাবার চোখ ভেজা। বাবা কাঁদতে কাঁদতে তাকে খুঁজছিলেন। নোটে গাছতলার গল্পে আজ শুনছিলেন হুমায়ুন আহমেদের ছোট গল্প জাদুকর। কেমন লাগলো আজকের গল্প অবশ্যই আমাদের জানান নিচের কমেন্ট বক্সে। ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। আপনাদের দেওয়া লাইকস এই চ্যানেলটিকে আরো বড় করতে সাহায্য করবে। অসংখ্য ধন্যবাদ শ্রোতা বন্ধুদের আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য। নোটে গাছতলার গল্পের মেম্বারশিপ নিয়ে অথবা সুপার থ্যাঙ্কস ব্যবহার করে আমাদের সাহায্য করতে পারেন। খুব শিগগির ফিরে আসবো মজার মজার গল্প নিয়ে। খুব ভালো থাকুন, হাসতে থাকুন, শুনতে থাকুন নোটে গাছতলার গল্প। আমি প্রীতম গাঙ্গুলি হুমায়ুন আহমেদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি শেষ করলাম। নমস্কার।